Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear friends, my dear students, your most awaiting English grammar topic is here. তোমাদের বহু প্রতীক্ষিত সেই ইংলিশ গ্রামার টপিক আজ এখানে উপস্থিত। তোমরা জানো আমার প্রিভিয়াস ভিডিওতে আমি অলরেডি টাইম অ্যান্ড টেন্সের উপর একটা ভিডিও ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছিলাম। I gave detailed explanation on time and tense. And you know very well that time and tense is a serious, the most important topic of English basic grammar. After all, you are taught the relations as well as the conflicts between time and tense. And today we are going to focus on the subcategories of time and tense. First of all, once again, I am going to provide you the definitions of time and tense. You know, time is a universal non-grammatical concept that divides the events into present, past, and future. Whereas tense is a grammatical category that functions or acts or denotes an action or an event in respect of present, past, or future time. অর্থাৎ কিনা যেখানে টাইম একটি নন গ্রামাটিক্যাল কনসেপ্ট, একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, বিমূর্ত ধারণা, সেখানে টেন্স হলো সেই বিমূর্ত ধারণাকে মূর্ত রূপ দিয়ে একটা প্রোফর্মা, একটা ছাঁচ এর মধ্য দিয়ে টাইমকে ক্যাপচার করার একটি প্রয়াস। আজ টাইম অ্যান্ড টেন্সের ডিভিশনস অ্যান্ড সাব ডিভিশনস নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা জানো যে বিভিন্ন টিচার বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা দেখে থাকবে 10 মিনিটে টেন্স শিখে নাও, মাত্র 30 মিনিটে সমগ্র টেন্স গুলে খেয়ে নাও। এই ধরনের চমক দিয়ে তো কোনো লাভ নাই। তোমরা জানো যে টাইম অ্যান্ড টেন্সের মতো একটা ভাইটাল টপিককে ওইভাবে 10 বা 15 বা 30 মিনিটের মধ্যে গুলে খাইয়ে দেওয়া যায় না। তাই যদি হতো তাহলে ইংলিশ গ্রামার নিয়ে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ভারতীয়দের মধ্যে এত ভীতি, এত ভারতীয় স্কেয়ার্ড হয়ে থাকতো না ইংলিশ নিয়ে। তো এরকম একটা সিরিয়াস টপিককে নিয়ে ছেলে খেলা না করে আমি চাই প্রত্যেকটি সাব ডিভিশন নিয়ে একটা ভিডিও বা একটি ক্লাস নিতে। আমি একটি সাব ডিভিশন বা সাব টপিক নিয়ে ডিটেলসে তোমাদেরকে বলবো। আমরা জানি যে টাইম অ্যান্ড টেন্স মূলত 3 প্রকার। সেই প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে সাব ডিভিশন বা সাব ক্যাটাগরি আছে। সো টোটাল 12 টেন্সেস, 12টি টেন্সকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই 12টি টেন্সের ওপর আমি 12টি স্পেশাল ক্লাস নেব। এরপর আশা করি কারোর কোনো টাইম অ্যান্ড টেন্স নিয়ে কনফিউশন থাকবে না। তোমাদেরকে কিন্তু প্রত্যেকটি টেন্সের উপর ভিডিওটি মাইনিউটলি ফলো করতে হবে। আমি প্রমিস করছি তারপর তোমাদের টাইম অ্যান্ড টেন্স নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। সো লেটস কাম টু দ্য পয়েন্ট। ইউ নো, টাইম অ্যান্ড টেন্স is mainly divided into 3 categories: the present tense,
the past tense, and the future tense. And all these three tenses may be divided into four subcategories: indefinite, continuous, perfect, and perfect continuous. আজ আমরা আলোচনা করতে চলেছি টেন্স নাম্বার 1, the present indefinite tense or the simple present tense. আমি বাংলায় তর্জমা করে দিচ্ছি, একটু মন দিয়ে দেখে নাও। আমরা জানি ডেফিনাইট মানে নির্দিষ্ট, whereas indefinite in প্রেফিক্সটা অ্যাড হওয়ার পর মিনিংটা দাঁড়ালো অনির্দিষ্ট। ডেফিনাইট নির্দিষ্ট, ইনডেফিনাইট অনির্দিষ্ট। সো দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অনির্দিষ্ট বর্তমানকাল, whereas এই টেন্সেরই আরেকটি নেম আছে, আমি নেক নেমও বলতে পারি, দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা জানি সিম্পল মানে সাধারণ, তো দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমানকাল। তাহলে এই টেন্সকে আমরা দুটি নামে চিনব, দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অনির্দিষ্ট বর্তমানকাল, অর দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স সাধারণ বর্তমানকাল। এখন একটি টেন্স এর ফর্মুলা, তার এক্সাম্পলস ইত্যাদি নিয়ে তো অনেক কালচার হবে, কিন্তু তার আগে তো আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন স্পিচটি, কোন স্টেটমেন্টটি, কোন অ্যাকশন বা ইভেন্টটি কোন টেন্সের আওতায় পড়বে। এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, আর তার জন্য প্রথমেই আমাদেরকে আলোকপাত করতে হবে ইউসেজ বা ব্যবহারের উপর, অর্থাৎ এই টেন্সটির ব্যবহার কোন কোন অ্যাসপেক্টে, কোন কোন সেক্টরে হবে। দেখো, ফার্স্ট অফ অল আমি ইউসেজ বা ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আমরা দেখব যে তিনটি বিশেষ ক্ষেত্রে এই টেন্সের ব্যবহার হয়। কোন কোন সেই তিনটি ক্ষেত্র? নাম্বার 1, বর্তমানের কোনো সাধারণ ঘটনা বোঝানো, বর্তমান কালের কোনো সাধারণ ঘটনা, অর্থাৎ যে ঘটনাটি পুরোপুরি বর্তমানের উপর দাঁড়িয়ে রয়েছে কিন্তু সাধারণভাবে ঘটে থাকে। কতগুলি উদাহরণ দেখলে বুঝতে পারবে, যেমন আমি ভাত খাই, আমি স্কুল যাই, ছেলেরা ফুটবল খেলে, সে রোজ বিকালে ফুটবল গ্রাউন্ডে যায়, আমার বাবা আমায় ভীষণভাবে লক্ষ্য রাখেন। এই ধরনের বর্তমানকালের যে সমস্ত সাধারণ ঘটনাগুলি, এই সমস্ত ঘটনাগুলি দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আওতাতেই পড়বে। নেক্সট, নাম্বার 2, বর্তমানের কোনো অভ্যাসগত ঘটনা বোঝাবে, বর্তমানের কোনো অভ্যাসগত ঘটনা। আমি নিত্য ব্যায়াম করি, আমি প্রতিদিন দাঁত মাজি, আমি প্রতিদিন ভোর 5টায় ঘুম থেকে উঠি, আমার দাদু নিত্য গঙ্গা স্নান করেন। এই ধরনের বর্তমানকালের কোনো অভ্যাসগত ঘটনা, হ্যাবিচুয়েশন বোঝাতে এই টেন্সটার ব্যবহার হবে। নেক্সট, নাম্বার 3, সার্বজনীন সত্য বা ধ্রুব সত্য কথাটির সঙ্গে আমরা পরিচিত। সার্বজনীন সত্য বা ধ্রুব সত্য যে সমস্ত বক্তব্য সবই কিন্তু, বা যে সমস্ত কাজ সবই কিন্তু দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আওতাতেই পড়বে। যেমন ধরো, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, মানুষ মরণশীল, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এই যে স্টেটমেন্টসগুলো, এই যে অ্যাকশনসগুলো, এগুলো সবই কিন্তু দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সের আওতাতেই পড়বে। সো আশা করছি আমি ইউসেজটা ক্লিয়ার করতে পারলাম। ফ্রেন্ডস, আরেকটিবার রিভাইজ করে নিতে পারো। কোন কোন ক্ষেত্র দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হবে এই বিশেষ তিনটি ক্ষেত্রে। নাম্বার 1, বর্তমানের কোনো সাধারণ ঘটনা, দ্যাট ইউজুয়ালি হ্যাপেন। নাম্বার 2, বর্তমানে কোনো অভ্যাসগত ঘটনা,
habituation. And number 3, সার্বজনীন সত্য বা ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ। ডিয়ার ফ্রেন্ডস, দেখো আমরা তো দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সের ইউসেজ বা ব্যবহার দেখলাম, অর্থাৎ কোন কোন সেক্টর বা ক্ষেত্রে আমরা এই টেন্সের ব্যবহার করব। কিন্তু ব্যবহার কিরূপে করব, কিভাবে করব, তার জন্য একটা ফর্মুলা, একটা ফরম্যাট, একটা সূত্র বা ছাঁচ আমি তৈরি করেছি। জাস্ট লুক অ্যাট দ্য বোর্ড। ফর্মুলা, সূত্র, যেমন আলজেব্রা বা বীজগাণিতিক সূত্রাবলী রয়েছে, সেই সূত্র অনুযায়ী আমরা এক একটা প্রবলেমকে সলভ করতে পারি। এখানেও দেখো এই ফর্মুলা বা সূত্রটাকে ফলো করলেই আমরা দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সে যে কোনো সেন্টেন্স ফর্মেশন করতে পারবো। কি ফর্মুলা? সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। জাস্ট একবার ভালো করে দেখে নাও। The present indefinite tense or the simple present tense. Formula, subject plus main verb present form plus object. এই ফর্মুলাটা মুখস্থ থাকলেই আমি যে কোনো সেন্টেন্স ফর্মেশন করতে পারবো এই টেন্সের আওতায় বা অধীনে। দেখো প্রথমেই সাবজেক্ট বা কর্তৃপদ থাকবে, তারপরেই ভার্ব তো থাকতেই হবে। তো মেন ভার্ব যেটিকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি, যেটিকে প্রিন্সিপাল ভার্ব বলতে পারি, এই মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব তার প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, প্লাস অবজেক্ট বা কর্মপদ। এই যে অবজেক্ট বা কর্মপদ, এটা তো একটি অ্যাডিশনাল ফ্যাক্টর। এটি কোনো সেন্টেন্স বা কোনো ক্ষেত্রে থাকতে পারে, আবার কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু আমাদেরকে মূলত মাথায় রাখতে হবে সাবজেক্ট আর ভার্ব। জেনে রাখো টাইম অ্যান্ড টেন্স আর কিছুই নয়, ভার্ব বা ক্রিয়াপদের খেলা। ভার্ব বা ক্রিয়াপদের বিভিন্ন স্ট্রাকচারালি চেঞ্জ করে আমরা এক টেন্স থেকে আরেক টেন্স গঠন করতে পারি বা আমরা আমাদের বক্তব্যকে তুলে ধরতে পারি। তো আসল আমাদের জিনিসটাই হচ্ছে ভার্ব। এই পার্টটুকু আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। সাবজেক্ট ভুলে যাও, অবজেক্ট ভুলে যাও, জাস্ট ভার্বটা মাথায় রাখো। দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স অর দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে কি? মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট অবজেক্ট যেমন থাকবে সেই মোতাবেক বসাবো। আমি কি ক্লিয়ার করতে পারলাম? আমরা ফর্মুলাগুলো মুখস্থ করে নেব। a plus b হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা যেভাবে আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে, আমাদের এক প্রকার আত্মীকরণ হয়ে গেছে, ঠিক সেইভাবেই আমাদের এই ফর্মুলাগুলোকেও কিন্তু আত্মীকরণ করে নিতে হবে। আমি যখন আমার স্টুডেন্টসদেরকে একবার জিজ্ঞাসা করব ফর্মুলা বলো দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সঙ্গে সঙ্গে যে কোনো স্টুডেন্টের মুখ থেকে একটাই কথা বেরোবে, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এইভাবে ফর্মুলা মুখস্থ রাখলেই আমরা কিন্তু এই টেন্সের আওতায় বিভিন্ন সেন্টেন্স ফর্মেশন করতে পারবো বা বক্তব্যগুলোকে এক্সপ্রেস করতে পারবো। এবার দেখো এই ফর্মুলাকে ফলো করে আমি কয়েকটি এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট অফ অল আমি যে এক্সাম্পলটা দিয়েছি দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বা অস্তর্থক বা সদর্থক বাক্যের উপরে। আমি এরপর নেগেটিভ বা নগার্থক বাক্যে এই একই উদাহরণকে ট্রান্সফর্ম করে দেখাবো। আবার ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেনেও বা প্রশ্নবোধক বাক্যেও এই সেন্টেন্সকে আমি ট্রান্সফর্ম করে দেখাবো। ফার্স্ট যেটা বললাম, আই ইট রাইস। ভালো করে আমরা ভেবে দেখি। আমি ইউসেজ পার্টে বলেছিলাম বর্তমান কালের কোনো সাধারণ ঘটনা বোঝাবে। আই ইট রাইস, আমি ভাত খাই। আমি ভাত খাই বর্তমানকালের সাধারণ ঘটনা। আমি ফুটবল খেলি বর্তমানকালের সাধারণ ঘটনা। ছেলেরা প্রত্যেকদিন বিকালে ফুটবল গ্রাউন্ডে খেলা করে বর্তমানকালের সাধারণ ঘটনা। তো সেরকম একটা সাধারণ ঘটনা হলো আমি ভাত খাই। এখন দেখো আমি ভাত খাই এই বাক্যটি আমি যখন ইউসেজ থেকে ক্লিয়ারলি বুঝতে পারলাম
এটি বর্তমানে সাধারণ ঘটনা, সুতরাং দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের আওতায় পড়বে। তখনই আমি ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। আর এটিকে অ্যাপ্লাই করলেই প্রথম কি পাচ্ছি দেখো, সাবজেক্ট আমি, আই, তারপরে খাওয়া অর্থাৎ কাজটি বোঝাচ্ছে, ইট, মেন ভার্ব ইট, তার প্রেজেন্ট ফর্ম ইটই থাকবে। আর অবজেক্ট রাইস। সো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আই ইট রাইস। এক্ষেত্রে যদি অবজেক্ট না থাকতো, জাস্ট আই ইট হতো। তারপর আরেকটা এক্সাম্পল দেখো, দে প্লে ফুটবল। একইভাবে তারা ফুটবল খেলে, বর্তমানকালের সাধারণ ঘটনা। সো দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এক্সাম্পল, দে প্লে ফুটবল। দে সাবজেক্ট, প্লে মেন ফর প্রেজেন্ট ফর্ম, ফুটবল অবজেক্ট। এক্ষেত্রেও যদি অবজেক্ট না থাকতো, নো প্রবলেম, দে প্লে, তারা খেলে। সুতরাং অবজেক্ট নিয়ে আমাদের কোনো হেডেক নেই। এই দুটি গেল বর্তমানকালের সাধারণ ঘটনা। এরপরে আরেকটি এক্সাম্পল দিয়েছি যেটি বর্তমানকালের অভ্যাসগত ঘটনা। আমি রোজ দাঁত মাজি, বর্তমানকালের হ্যাবিচুয়েশন বা অভ্যাসগত ঘটনা। সো এক্ষেত্রেও দেখো এই সেম টেন্সের ফর্মুলা ফলো করব। সাবজেক্ট আমি, মেন ভার্ব তার প্রেজেন্ট ফর্ম, মেন ভার্ব হচ্ছে ব্রাশ করা, তো ব্রাশের প্রেজেন্ট ফর্ম ব্রাশই হবে। ব্রাশের প্রেজেন্ট ফর্ম তো আর অন্য কিছু হতে পারে না, তো ব্রাশ ইউজ করলাম। অন্যদিকে অবজেক্ট হচ্ছে মাই টিথ। আর ডেইলি রেস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের বাকি অংশ অর্থের সম্পূর্ণতার জন্য বসাতে হয়। এর সঙ্গে ফর্মুলার কোনো রকম কোনো রিলেশন নাই। আমি এগুলিকে কোনোভাবে মাথায় রাখতেই চাইছি না। আমার মাথায় থাকবে সাবজেক্ট টু অবজেক্ট। আই মিন আমাদের জার্নি ফ্রম সাবজেক্ট টু অবজেক্ট। আবার অনেক ক্ষেত্রে অবজেক্ট নাও থাকতে পারে। সো আমাদের মেইন জার্নিটুকু কনফাইন্ড কিন্তু জাস্ট ভার্ব পার্টের উপরে। দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স মানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইটুকু কি মনে রাখতে আমরা পারি না? এইটুকু মনে রাখলেই তো খুব সুন্দরভাবে আমরা এক একটি সেন্টেন্স ফর্মেশন করতে পারি। নেক্সট দেখো, একটা ইউনিভার্সাল ট্রুথ আমি তুলে ধরেছি। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, ইউনিভার্সাল ট্রুথ। এক্ষেত্রেও সাবজেক্টকে পৃথিবী, দি আর্থ। এরপর মেন ভার্ব রোটেট বলতে পারি, রিভলভ বলতে পারি। থার্ড প্রেজেন্ট ফর্ম সেটাই থাকবে, রিভলভ। আর ফাইনালি অবজেক্ট হচ্ছে দ্য সান। এবার এখানে দ্য সানের আগে একটা প্রিপলশন আমাকে ইউজ করতে হবে, যেটা ফর্মুলার মধ্যে নেই, কিন্তু প্রয়োজন বোধে প্রিপলশন ইউজ করতে হয়। অ্যারাউন্ড প্রিপলশনটি ইউজ করেছি। অ্যান্ড দ্য পয়েন্ট টু বি নোটেড, এখানে আরেকটা জিনিস তোমাদের সকলকে মাথায় রাখতে হবে। সাবজেক্ট এখানে দেখো দি আর্থ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। না ফার্স্ট পারসনে পড়ছে, না সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন আই মিন আমি আমরা দলেও নয়। সেকেন্ড পারসন তুমি তোমার দলেও নয়। থার্ড পারসন সে বা তাহারা দলে পড়ে যাচ্ছে, দি আর্থ। আমরা জানি এখানে আমাদেরকে এই পয়েন্টটা মনে রাখতে হবে, অনলি ফর দিস টেন্স, অন্য কোনো টেন্স নয়, কিন্তু একমাত্র এই টেন্সের জন্যই, অর্থাৎ দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সেই যদি কখনো দেখো যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট, দ্য বাস, দি আর্থ, দ্য ডগ, দ্য ম্যান, এই ধরনের থার্ড পারসন সিঙ্গুলার হলে অবশ্যই এই মেন ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে হয় এস অথবা ইএস অ্যাডেড হবে। এটা কোনো মতেই ভুললে চলবে না। আমিও ভুলিনি। দেখো দি আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো রিভলভের সঙ্গে দেখো এস অ্যাডেড হয়েছে, রিভলভস অ্যারাউন্ড দ্য সান। তো এই হলো কতগুলি এক্সাম্পল। কিন্তু খেয়াল করে দেখো সমস্ত এক্সাম্পলগুলি আমি দিয়েছি কিসে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য, সদর্থক বাক্যে। এখন একে নেগেটিভ সেন্টেন্স বা নঙার্থক বাক্য করতে চাইলে আমি কি করব? আমরা ইউজুয়ালি কি জানি যে কোনো নেগেটিভ সেন্টেন্স ফর্মেশন করতে হলে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড নট যদি বসাতে হয়,
আমার একটি অক্সিলিয়ারি ভার্ব চাই, কারণ নট এই নেগেটিভ ওয়ার্ডটি কখনো অক্সিলিয়ারি ভার্ব ছাড়া অন্য কারোর পাশে বসে না বা বসতে পারে না, একমাত্র অক্সিলিয়ারি ভার্বের উপরেই বা পরেই বসে। তো কোথাও যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে অ্যাম, কোথাও থাকে ইজ, কোথাও থাকে আর, তাহলে কিন্তু সেখানে কোনো প্রবলেমই নাই। আমি দেখলাম অক্সিলিয়ারি ভার্ব আছে অ্যাম, তারপর নট বসিয়ে দিলাম, তাহলে নেগেটিভ সেন্টেন্স করতে পারবো। আমি দেখলাম অক্সিলিয়ারি ভার্ব আছে ওয়াজ, তারপরে নট বসিয়ে দিলাম, তাহলে নেগেটিভ সেন্টেন্স ফর্মেশন হয়ে যাবে। কোথাও অক্সিলিয়ারি ভার্ব আছে শ্যাল অর উইল, তারপর নেগেটিভ ওয়ার্ড নট বসাবো। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, দ্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্টের পর কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে কি নেগেটিভ সেন্টেন্স করতে পারবো না? অবভিয়াসলি পারবো। আমাকে অক্সিলিয়ারি ভার্ব ধার করতে হবে, তৈরি করতে হবে। কিভাবে? দেখো, এই যে এক্সাম্পলটা দেওয়া হয়েছিল আই ইট রাইস, ওই এক্সাম্পলটা দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তার আগে দেখে নাও, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে আসছি। নেগেটিভ সেন্টেন্স আসছে। সো আমরা যেটা লিখেছিলাম সেই সেন্টেন্সটাই লিখবো, একটু ছেড়ে লিখবো, কেন সেটা বুঝতে পারবে। আই প্লে ফুটবল, সরি আমি আগের এক্সাম্পলটাই দিচ্ছি, আই ইট রাইস। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম আই ইট রাইস, এখানে সেটাই রইলো, কিন্তু নেগেটিভ সেন্টেন্স যেহেতু করব একটা নট লাগবে। সেই নটটার জন্য আমার একটা অক্সিলিয়ারি ভার্ব লাগবে, কিন্তু এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। দ্যাটস ওয়াই আমি মেন ভার্বকে ব্রেক করে আমি একটা অক্সিলিয়ারি ভার্ব তৈরি করব বা পাবো। কিভাবে সেটা দেখো, মেন ভার্ব ইটকে যদি আমি ব্রেক করি তাহলে আমি পাবো ইট যে মেন ভার্বটা সেটা থাকবে আর একটা ডু। ইট মেন ভার্বটিকে ব্রেক করলে ইটই থাকবে, সাথে একটা ডু পাবো। কেন পাবো? আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডু বা কোনো প্রেজেন্ট ফর্মের সঙ্গে যদি এস যোগ থাকে সেক্ষেত্রে ডাজ অ্যাডেড আছে। কি করে এটা বলি? একটা এক্সাম্পল দিই। দেখো, আমরা ইউজুয়ালি ₹100 বলে থাকি। এখন ₹100 মানে আমি কি জানি, 100 এর ডান দিকে রাইট সাইডে একটা ডেসিমাল আছে, ডেসিমাল। এই ডেসিমালটা আমরা লিখি না ইউজুয়ালি, তারপরে 2, 3, 1000টা জিরো বসালেও কোনো প্রবলেম হয় না, সেই জিরোগুলো আমরা কেটে দিই। আর ইউজুয়ালি এই ডেসিমালটা আমরা লিখি না, প্রয়োজন হয় না, তাই তো? তা ₹100 equivalent to 100.00000। সো 100 রুপিজের ক্ষেত্রে যেমন ডান দিকে রাইট সাইডে ডেসিমাল বা পয়েন্ট আমরা রাখি না, প্রয়োজন হয় না, কখনো প্রয়োজন হলে সেটাকে আমরা আনি। যেমন ধরো ₹100 এর সঙ্গে, যেমনটি ধরো ₹100 তার সঙ্গে যদি ₹50.50 অ্যাড করতে হয়, আমরা কিভাবে অ্যাড করি? 100.00 নিচে 50.50, এইভাবেই তো আমরা অ্যাডটা করে থাকি। তো 100 এর পাশে রাইট সাইডে এই ডেসিমাল বা পয়েন্টটা কোথায় ছিল? ইউজুয়ালি লিখি না, কিন্তু ছিল বলেই সেটাকে আমি নিতে পারলাম এবং এইভাবে অ্যাড করলাম। আমরা ছোটবেলা থেকে এইভাবে অ্যাড করা বা অ্যাডিশনটা শিখেছি। তো 100, 1000 এখনো এমন কোনো ফুল ডিজিটের ডান দিকে যেমন বা রাইট সাইডে যেমন ডেসিমাল থাকে, ঠিক তেমনই যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডু অ্যাডেড আছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমি তাহলে ইট এই ভার্বের প্রেজেন্ট ফর্মটিকে যদি ব্রেক করি তাহলে ইট থাকবে, সাথে একটা ডু অ্যাডেড আছে, যেটাকে আমি এখানে কাজে লাগাবো।
আমি কি বলেছিলাম? আই ইট রাইস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলেছিলাম আই ইট রাইস। এখানে নেগেটিভ করার সময় এই ডুটিকে আমি অক্সিলারি ভার্বের ভূমিকা দেব বা রোল দেব। তো সেই ডুটি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। আর যখন অক্সিলারি ভার্ব পেয়ে গেলাম, তার পাশে নট বসাতে তো আর কোনো প্রবলেম নাই। আই ডু নট ইট রাইস। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বললাম আই ইট রাইস, নেগেটিভ বলবো আই ডু নট ইট রাইস। ইজ দ্যাট ক্লিয়ার? একইভাবে দে প্লে ফুটবল, আমি নেগেটিভ করার সময় কি বলবো? দে ডু নট প্লে ফুটবল। এবার একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি এক্সাম্পল হিসেবে দিই, হি প্লেজ ক্রিকেট। এখানে দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, সো প্লে মেন ভার্বের সঙ্গে এস অ্যাডেড আছে, যেটা আমরা ফর্মুলাতে বলেছিলাম। মেন ভার্ব এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস বা ইএস অ্যাডেড হবে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো এখানে প্লেজকে আমি ব্রেক করব, ওখানে ইটকে ব্রেক করেছিলাম, এখানে প্লেজকে ব্রেক করব। ব্রেক করলে কি পাবো? সলিড প্লে প্রেজেন্ট ফর্মটা থাকবে, তার সঙ্গে ডাজ। তোমরা বলবে স্যার একটু আগে তো ডু বললেন, এখন আবার ডাজ কেন? ওখানে নর্মালি ইট ছিল, ইটকে ব্রেক করলে আমি ইট প্লাস ডু পেয়েছিলাম, কিন্তু ইটস থাকলে, ইটের সঙ্গে এস অ্যাডেড থাকলে তখন ডাজ পেতাম। এখানে প্লেস সঙ্গে এস অ্যাডেড আছে, তাই আমি ডাজ পেলাম। এই ডাজটা এখানে অক্সিলারি ভার্বে কাজ করবে। তখন নেগেটিভ সেন্টেন্সটা কি দাঁড়াবে? হি ডাজ নট প্লে ক্রিকেট। Am I clear? তো ডিয়ার ফ্রেন্ডস, এইভাবেই আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স করলাম। কোথায়? দ্য সিম্পল প্রেজেন্ট টেন্সের আন্ডারে। এবার যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, কোয়েশ্চেন করি, তখন কি হবে? একই কথা। আমরা জানি যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন করতে হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে অক্সিলিয়ারি ভার্বটি আছে সেটিকে জাস্ট তুলে নেব। তুলে নেওয়ার পর, পিক আপ করে নেওয়ার পর এটিকে আমি ফার্স্ট পজিশনে, সেন্টেন্সে একেবারে ফার্স্ট পজিশনে প্লেস করে দেব। তাহলে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে এবং শেষে একটা কোয়েশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন দেব। কিছু ডিফিকাল্ট ম্যাটার নয়। দেখো, আমি বলেছিলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আই ইট রাইস। যখন নেগেটিভ করেছিলাম তখন বলেছিলাম আই ডু নট ইট রাইস। দুটো অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করেছিল। এখানেও এই ইটকে ব্রেক করব, ব্রেক করলে আমি পাবো ডু প্লাস ইট। সেই ডুটিকেই এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমি রোল দেব। তাহলে ইটকে ব্রেক করলে আমি পাচ্ছি ডু প্লাস ইট। এই মেন ভার্ব ইটকে ব্রেক করে আমি কি পাচ্ছি? ডু প্লাস ইট। তাহলে আই ইট রাইস, তাকেই আমি বলতে পারি আই ডু ইট রাইস। এই ডুটা এখানে অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বটিকে তুলে আমি কি বললাম? শুধু ফার্স্ট পজিশনে বসে দেবো, বাকি যে যেমন আছে তেমনই থাকবে। ডু এর পর কি পড়ে আছে? আই। তারপর কি আছে? ইট। তারপর কি আছে? রাইস। ডু আই ইট রাইস? লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক। So, do I eat rice? This is an interrogative sentence. একইভাবে they play football. Interrogative করলে কি হবে? Do they play football? যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে বুঝতেই পারছো, সেক্ষেত্রে ডু নয় ডাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে, যেটা আমি একটু আগে বললাম। হি প্লেজ ক্রিকেট। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ করলে কি হয়েছিল? হি ডাজ নট প্লে ক্রিকেট। এখন ইন্টারোগেটিভ করলে ওই ডাজটাই অক্সিলিয়ারি ভার্ব হিসেবে কাজ করবে। ডাজ হি প্লে ক্রিকেট? এখানে খেয়াল করবে যে যখন আমি ডাজকে ব্রেক করে নিয়ে নিলাম তখন কিন্তু আর প্লেজ হবে না, এখানে শুধু প্লেটা পড়ে থাকবে। ডাজটি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ফার্স্ট পজিশন এলো, তারপর যে যেমন আছে। ডাজ হি প্লে ক্রিকেট? লাস্টে নোট অফ ইন্টারোগেশন। এইভাবেই
The present indefinite tense or the simple present tense এর usage, formula, and then examples, affirmative sentence, negative sentence, interrogative sentence আমরা শিখলাম এবং আশা করছি এ বিষয়ে আমাদের আর বিশেষ কোনো কনফিউশন থাকবে না। এরপরও কনফিউশন থাকলে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দেব। তো ফ্রেন্ডস, my dear students, I hope that there will be no more confusion regarding this matter. So, তোমরা ভালো থেকো। পরবর্তী ভিডিওর জন্য follow this channel regularly. And please do like, share, and subscribe this channel, Each English Point. Thank you. Stay tuned. Stay blessed.